একটা সময় ছিল যেখানে প্রতি বছর প্রায় ২৬ লক্ষ মানুষের মৃত্যু হতো মিসেলস ভাইরাসের সংক্রমণের কারণে। কিন্তু ১৯৬৩ সালের পর সেই ছবি বদলে গেছে। একটা সময় ছিল যেখানে শুধু আমেরিকায় প্রতি বছর ১.৫ থেকে ২ লক্ষ মানুষের মৃত্যু হতো মাম্পস ভাইরাস সংক্রমণের কারণে। ১৯৬৭ সালের পর সেই ছবি বদলে গেছে। একটা সময় ছিল যেখানে রুবেলা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হতো শুধু আমেরিকায় প্রতি বছর প্রায় ১,২০,০০,০০০ মানুষ, এবং তার মধ্যে যারা গর্ভবতী মহিলা তাদের ১১,০০০-এর বেশি মহিলার তাদের স্টিল বার্থ হতো বা তাদের মিসক্যারেজ হতো। শুধু তাই নয়, আরও ২০,০০০ বাচ্চার জন্ম হতো নানান রকম জন্মগত ত্রুটি নিয়ে। কিন্তু ১৯৬৯ সালের পর সেই ছবি বদলে গেছে, কারণ এই ৩টি ভ্যাকসিনের সংক্রমণকে প্রতিরোধ করা যায় একটি ভ্যাকসিন দিয়ে, যার নাম MMR ভ্যাকসিনস, অর্থাৎ মিসেলস, মাম্পস এবং রুবেলা ভ্যাকসিন। মিসেলস, মাম্পস এবং রুবেলা তিনটেই ভাইরাসজনিত রোগ, এবং এর যে সিমটমস অর্থাৎ যে উপসর্গ খুবই সাধারণ। যেমন সবগুলোতেই জ্বর আসে, আমাদের বডি পেইন হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে সেগুলো ভাইরাস বেশি আলাদা হয়। যেমন মিসেলসের ক্ষেত্রে আমাদের ছোট ছোট গায়ে দাগ হতে থাকে লাল, সেটা আমাদের মুখে হতে পারে বা সারা গায়ে হতে পারে। এই সংক্রমণ এমনি এমনি সেরে যেতে পারে কিছু দিন বা কয়েক সপ্তাহ পর। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই সংক্রমণের কারণে অন্যান্য রকম যেগুলো স্বাস্থ্য জটিলতা, যেমন তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো নিউমোনিয়া। যখন আমাদের শরীরে মিসেলস ভাইরাসের সংক্রমণ হয়, আমাদের রোগ প্রতিরোধ যে ব্যবস্থা অনেক দুর্বল হয়ে পড়ে। সেই সুযোগে আমাদের শরীরে নিউমোনিয়া সংক্রমণ ঘটাতে পারে, যার ফলে আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। শুধু তাই নয়, বাচ্চাদের ক্ষেত্রে এটা এনসেফালাইটিস, অর্থাৎ যে আমাদের ব্রেনে যে ইনফ্লামেশনস অর্থাৎ মস্তিষ্কে যে প্রদাহ সৃষ্টি করে, তার ফলেও বাচ্চাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। মাম্পসের ক্ষেত্রেও সিমটমসগুলো জ্বর হবে, তারপর গলা ব্যথা হবে, তারপর একটু কাশি হবে, এবং এছাড়া কি হয়, যেগুলো আমাদের লালা গ্রন্থি মানে এইখানে এই গলার এখানটায় অনেকটা ফুলে যায়, আবার কিছুদিন পরে বা কয়েক সপ্তাহ পরে সেটা বেশিরভাগ ক্ষেত্রে এমনি এমনি সেরে যেতে পারে। কিন্তু এই সংক্রমণের ফলেও যে একটা মেজর যেটা হচ্ছে স্বাস্থ্য জটিলতা সৃষ্টি হয়, সেটা হচ্ছে মেনিনজাইটিস এবং এনসেফ্যালাইটিসও হতে পারে। তার ফলে কি অনেক বাচ্চার, অনেক মানুষের প্রতি বছর মৃত্যু হতে পারে, যেটা ভ্যাকসিন আবিষ্কার হওয়ার আগে পর্যন্ত হয়েছিল। সেক্ষেত্রে দেখতে গেলে যখন আমরা রুবেলা ভাইরাসে আসবো, রুবেলা ভাইরাস কিন্তু এতটা মারাত্মক নয়, মিসেলস বা মাম্পসের মতো এতটা মারাত্মক নয়। সেখানে জ্বর হলেও সেটা মৃদু হয়, একটু হালকা গা ব্যথা করে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে যদি রুবেলা সংক্রমণ হয়, সেটা তার গর্ভে থাকা বাচ্চার জন্য মারাত্মকভাবে এটা বিপজ্জনক। এবং এই কারণে এই সংক্রমণ, গর্ভাবস্থায় সংক্রমণ হলে বাচ্চার নানান ধরনের সমস্যা হতে পারে, এমনকি গর্ভে থাকা বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে, যেগুলোকে বলা হয় কনজেনিটাল রুবেলা সিনড্রোম। এবং এর ফলে কি হতে পারে না, এর ফলে বাচ্চা যখন জন্ম হওয়ার পরেও তার জন্মগত ত্রুটি থাকতে পারে, তার অন্ধত্ব দেখা দিতে পারে, সে কানে হয়তো শুনতে না পারে, বা তার হৃৎপিণ্ডের কোনো সমস্যা হতে পারে। এইগুলোর জন্য এই 3টে ভাইরাসকে প্রতিরোধ করার জন্য সব থেকে ভালো উপায় হলো MMR ভ্যাকসিনস, অর্থাৎ একটি ভ্যাকসিন যা 3টে ভাইরাসের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরক্ষা দেবে, মিসেলস, মাম্পস এবং রুবেলা। এই ভ্যাকসিনের সাধারণত 2টি ডোজ হয়, এবং প্রথম ডোজ দেওয়া হয় একটা বাচ্চা যখন 12 থেকে 15 মাস হয়, এবং দ্বিতীয় ডোজ তাকে দেওয়া হয় 4 থেকে 6 বছর বয়সের মধ্যে। এবার একটা প্রশ্ন, তাহলে কি অ্যাডাল্টরাও এই ভ্যাকসিনটা নিতে পারে? হ্যাঁ, অবশ্যই অ্যাডাল্টরাও এই ভ্যাকসিন নিতে পারে। যদিও অ্যাডাল্টের ক্ষেত্রে সেটা একটা ভ্যাকসিনও নেওয়া যায়, মানে একটা ডোজও নেওয়া যায় বা 2টো ডোজও নেওয়া যেতে পারে। সেটা চিকিৎসকের সাথে পরামর্শ করে একটা মানুষের একটা ডোজে হবে কি আরও একটা ডোজ লাগবে, সেই মতো সিদ্ধান্তে আসা যায়। কিন্তু যদি কোনো মানুষকে 2টো ডোজ দিতে হয়, তাহলে প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের মধ্যে পার্থক্য অন্তত হতে হবে 4 সপ্তাহের। এবারে কাদের মধ্যে, মানে কোন কোন মানুষের ক্ষেত্রে এই ভ্যাকসিন নেওয়া যায় না? বিশেষ করে যাদের কোনো হাইপার অ্যালার্জিক রিয়াকশনস আছে, বা যারা জানে যে ভ্যাকসিনের যে সমস্ত এক্সিপিয়েন্টস হয় তার মাধ্যমে যদি কারো অ্যালার্জি আছে সেটা যে জানে, তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনটা নেওয়াটা একেবারেই ঠিক নয়, বা নিতে হলেও তার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এবং যারা প্রেগনেন্ট, অর্থাৎ যারা গর্ভবতী মহিলা,
তাদের ক্ষেত্রে এই এমএমআর ভ্যাকসিন নেওয়া যায় না। এবং এক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো ব্যক্তি অলরেডি বা কেউ একজন অলরেডি অন্ততপক্ষে 4 সপ্তাহের মধ্যে আগে বা 4 সপ্তাহ আগে একটা ভ্যাকসিন নিয়েছে, তাহলে সেক্ষেত্রে এমএমআর ভ্যাকসিন নেওয়া যায় না। অন্তত 4 সপ্তাহ পরে তারপর এই এমএমআর ভ্যাকসিনটা নেওয়া যেতে পারে। এই ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভ্যাকসিন এমএমআর ভ্যাকসিন বহু দশক ধরে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে বেশিরভাগ উন্নত দেশগুলোতে দেখা যায় যে এই সংক্রমণ প্রায় অনেক দেশে এগুলো বিলুপ্তি হয়ে গেছে, অর্থাৎ এই সংক্রমণ আর দেখা যায় না। তার মূল কারণ হচ্ছে যথাযথভাবে ভ্যাকসিনের প্রয়োগ করা। এমএমআর ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে অনেক রকমের ভুল ধারণা আছে। তার মধ্যে একটি হলো কি এমএমআর ভ্যাকসিন নিলে নাকি অটিজম হয়। এটা সম্পূর্ণ মিথ্যে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এর পক্ষে কোনো তথ্য নেই। এবারে আমাদেরকে জানতে হবে যে আসলে এই অটিজমের সাথে এই ভ্যাকসিনের যে অটিজমের সম্পর্কটা আসলে কোথা থেকে এলো। সেটা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে 27 বছর আগে 1998 সালে। ব্রিটেনের এক চিকিৎসক অ্যান্ড্রিউ ওয়েকফিল্ড তিনি একটা ছোট স্টাডি করেন। 12টা বাচ্চাকে নিয়ে তাদেরকে এমএমআর ভ্যাকসিন দেন এবং ভ্যাকসিন দেওয়ার পর তিনি যে পর্যবেক্ষণ করে যে রেজাল্ট দেখান, বাচ্চাদের মধ্যে এই ভ্যাকসিন দেওয়ার ফলে তাদের অন্ত্রে কিছু একটা মানে ইনফ্লামেশন তৈরি হয়, যার ফলে তাদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয়ে গিয়ে অটিজম তৈরি করে। এবং তার সেই গবেষণাপত্রটি তিনি প্রকাশ করেন বিখ্যাত ল্যান্সেট পত্রিকা। তা সেটা প্রকাশ হওয়ার পরেই অটোমেটিক্যালি মানে সারা বিশ্ব জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি হলো যে তাহলে তো ভ্যাকসিন নেওয়া যাবে না। এবং তার ক্ষেত্রে এটাও দেখা গেছে যে মানে ওনার এই পাবলিকেশনটা হওয়ার পর বিভিন্ন দেশে এবং যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সেখানেও লোকে ভ্যাকসিন নেয়নি। তার ফলে কি হলো, একসময় দেখা গেছিল এই মাম্পস, মিসেলস বা রুবেলার একটা মানে বেশ প্রবল ভাবে একটা সংক্রমণ দেখা দিয়েছিল। কিন্তু তার এই পেপারটা পাবলিশ হওয়ার পর বিজ্ঞান মহল তখন আরো ভালো করে সেটাকে স্ক্রুটিনি করে দেখলেন। তারপরে তদন্ত করে দেখা গেল যে আসলে তার যে গবেষণাপত্রটা সেটা একটা ফ্রড। সেই গবেষণাপত্রটি অ্যাকচুয়ালি তিনি করার জন্য একটা অ্যাডভোকেট তাকে বিশাল অঙ্কের টাকা দিয়েছেন, কারণ তিনি চেয়েছিলেন ওই ভ্যাকসিন কোম্পানির বিরুদ্ধে একটা কেস করতে, যাতে তিনি প্রমাণ করতে পারেন যে হ্যাঁ এই ভ্যাকসিন মানুষের মানে মারাত্মক ক্ষতি করে, তাই এই ভ্যাকসিন বাজারে বিক্রি করা বন্ধ হওয়া উচিত। এগুলো সব পরবর্তী পর্যায়ে ইনভেস্টিগেশন করে সেগুলো ধরা পড়ে। তার ফলে কি হলো, ওই ডাক্তারের মানে ওই চিকিৎসকের তার যে চিকিৎসার লাইসেন্স সেটা পুরোপুরি ব্যান করা হয় এবং তার যে পেপারটা তিনি ল্যান্সেটে পাবলিশ করেছিলেন সেটাকে উইথড্র করা হয়। যেহেতু একবার তিনি রিপোর্ট বেরিয়ে গেছেন, মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়েছে। তারপর থেকে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে এই নিয়ে একটা আরো বেশি গবেষণা করতে শুরু হলো যে এমএমআর ভ্যাকসিনের সাথে সত্যি অটিজমের কোনো সম্পর্ক আছে কিনা। আজ পর্যন্ত প্রায় 200-র বেশি গবেষণাপত্র এই নিয়ে প্রকাশ করা হয়েছে, তাতে কোথাও এমএমআর ভ্যাকসিনের সাথে সরাসরি যে অটিজমের যোগ আছে তার কোথাও কোনো সম্ভাবনা নেই। মানে যে ধারণাটা তৈরি করা হয়েছিল যে ভ্যাকসিন দেওয়ার ফলে ভ্যাকসিন ইনডিউসড কোনো এফেক্ট হচ্ছে এবং অটিজম হচ্ছে, সেটা সম্ভব নয়। আসলে দেখতে গেলে অটিজম কিন্তু অন্যভাবে হয়। অটিজম হয় যখন একটা বাচ্চার ভ্রূণের যখন ডেভেলপমেন্ট হয় তখন কোনো জিনগত পরিবর্তনের ফলে অটিজম হয়। বাচ্চা জন্ম হওয়ার পর অটিজম হয় না। বাচ্চা জন্ম হওয়ার পর যখন 1 থেকে 3 বছর বয়স হয় বা 4 বছর বয়স হয় তখন সেই অটিজমের সিমটমসগুলো আমরা বুঝতে পারি। কিন্তু অটিজম যেটা ঘটে থাকে সেটা যখন বাচ্চা যখন মায়ের পেটে ভ্রূণ অবস্থা থাকে তখনই তার ক্ষেত্রে দেখা যায়। এই জিনিসটাকে আরো ভালো করে বিশ্লেষণ করার জন্য পৃথিবীতে সব থেকে বড় একটা স্টাডি করা হয়েছিল ডেনমার্কে, যার ফলাফল বেরোয় 2019 সালে। এবং সেখানে কি করা হয়েছে, এই এমএমআর ভ্যাকসিন নিয়ে বাচ্চাদেরকে দেওয়া হয়েছে এবং তাদেরকে স্টাডি করা হয়েছে যে অটিজমের সাথে যোগ কিনা। 6.5 লক্ষ বাচ্চাকে এই স্টাডির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু কারো মধ্যে অটিজমের এই ভ্যাকসিন ইনডিউসড অটিজম কারো ক্ষেত্রে দেখা যায়নি। এটা একটা বড় প্রমাণ যে ভ্যাকসিনের সাথে অটিজমের কোনো সম্পর্ক নেই। তাই এটা নিয়ে অহেতুক চিন্তা করার কোনো কারণ নেই। অনেকে মনে করেন যে আমি আমার বাচ্চাকে ভ্যাকসিন দিলাম, তারপর হয়তো যখন কয়েক বছর পরে বাচ্চা বড় হচ্ছে, যখন অটিজমের কিছু দেখা দিল, হয়তো সেখানে ভাবে যে এই ভ্যাকসিনের জন্যই হয়তো তার বাচ্চার অটিজম হয়েছে। কিন্তু না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রত্যেকটা ভ্যাকসিন এটা সেফ, বিশেষ করে যেগুলো বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয় সেগুলো সেফ এবং পর্যাপ্তভাবে পরীক্ষা করা হয় এবং এর জন্য অটিজমের সাথে এর কোনো সম্পর্ক নেই। বরং যদি সেখানে ভ্যাকসিন না নেওয়া হয় তার বাচ্চার নানা রকম জটিলতার সৃষ্টি হতে পারে, যেটা আমি শুরুতে বললাম যে কয়েক লক্ষ লক্ষ মানুষ মারা যেত, কয়েক লক্ষ লক্ষ বাচ্চা মারা যেত এই ভ্যাকসিন
মানে আবিষ্কারের আগে পর্যন্ত, কিন্তু এখন আর সেটা হয় না। এছাড়া অন্যান্য সমস্ত ভ্যাকসিনে, যে সমস্ত ভ্যাকসিন নিয়ে রিসেন্টলি আমাদের যে করোনা ভ্যাকসিন নিয়ে অনেকে বলেন যে এটা অটিজম হতে পারে, না, তার পক্ষে কোনো যুক্তি প্রমাণ নেই। কোনো বিজ্ঞানসম্মত আপনি যে কোনো জার্নালে যাবেন বা যে কোনো জায়গায় দেখবেন, সেখানে কোনো এই বিষয়ে কোনো প্রমাণ দেখানো হয়নি। যেগুলো দেখা হচ্ছে সেগুলো মিডিয়ায় বা আমাদের সোশ্যাল মিডিয়া ছড়াচ্ছে, সেগুলো যে কেউ বানাতে পারে, যে কেউ নিজের মতো করে বানিয়ে সেটাকে স্প্রেড করতে পারে। সুতরাং সেগুলোকে নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো মানে হয় না। একটা প্রশ্ন আসতে পারে যে হচ্ছে, যদি এই ভাইরাসের সংক্রমণগুলো এমনি এমনি সেরে যায়, তাহলে তার বাচ্চাকে বা যে বড় অবস্থায় তাকে ভ্যাকসিন নেওয়ার কি প্রয়োজন? না, এখানেও ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন আছে। কারণ এই ভ্যাকসিনটার যে সংক্রমণ হওয়ার ফলে যে যে উপসর্গ হয়, সেগুলোর থেকে অনেক বেশি মারাত্মক এর সাথে জড়িত যেগুলো স্বাস্থ্য জটিলতা, যেমন যেখানে নিউমোনিয়া ইনফেকশন হতে পারে, যেখানে এনসেফালাইটিস হতে পারে, যেখানে মেনিনজাইটিস হতে পারে, বা যেখানে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে তাদের যে হচ্ছে বাচ্চার কনজেনিটাল রুবেলা সিনড্রোম হতে পারে, তার ফলে কি হয়, বাচ্চার মৃত্যু হতে পারে, স্টিল বার্থ হতে পারে। তো সেই জন্যে এই ভ্যাকসিন নেওয়া অবশ্যই দরকার। বিশেষ করে আমি মহিলাদের ক্ষেত্রে বলবো, যারা বিবাহিত মহিলা বা যারা হয়তো বাচ্চা নেওয়ার কথা ভাবছেন, তার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে রুবেলা ভ্যাকসিন অবশ্যই নেবেন। কারণ এই রুবেলা ভ্যাকসিন আলাদাভাবেও নেওয়া যায়, যদি এমএমআর ভ্যাকসিন একসাথেও নেওয়া যায়, বা রুবেলা বা এই প্রত্যেকটা ভ্যাকসিন আলাদাভাবেও নেওয়া যায়। অবশ্যই তাদের ক্ষেত্রে, যারা মা হতে যাবেন বা বা প্ল্যানিং করছেন, তাদের জন্য রুবেলা এই ভ্যাকসিন প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ। কারণ যদি প্রেগনেন্ট অবস্থায় এই রুবেলা ভাইরাসের সংক্রমণ হয়, সেটা মানে গর্ভবতীর মহিলার যতটা বেশি না ক্ষতি করে, তার থেকে মারাত্মক ক্ষতি করে কিন্তু তার গর্ভে থাকা ভ্রূণের। এবং এর উদাহরণ অসংখ্য আছে। আপনি আপনার আশেপাশে খোঁজ নিয়ে করে দেখবেন যে অনেকের এখানে হচ্ছে মিসক্যারেজ হয়েছে, স্টিল বার্থ হয়েছে, অনেক ঘটনা আছে। কারণ এখন সচেতনতা বেড়েছে, তাই মানুষ এখানে ওই রুবেলার টেস্ট করে। অনেকে হয়তো শুনবেন যে হচ্ছে রুবেলার টেস্ট করে দেখা গেল যে আপনার আইজিএম অ্যান্টিবডিজ আছে। আইজিএম অ্যান্টিবডি কি হয়, কোনো যখন ইনফেকশন শুরু হয়, সবার আগে আইজিএম অ্যান্টিবডি তৈরি হয়। তারপর যখন ইনফেকশনটা যখন কমতে থাকে, তখন সেটা কি হয়, আইজিজি অ্যান্টিবডি তৈরি হয়, যেটা অনেক দিন পর্যন্ত আমাদের শরীরে সাস্টেন করে। তো যদি কারো শরীরে দেখা যায় যে আইজিএম আছে, মানে সেটা মানে ইন্ডিকেট করে যে তার শরীরে এখনো অ্যাক্টিভ রুবেলা সংক্রমণ আছে। ফলে সেখানে সেই অবস্থায় তার কিন্তু প্রেগনেন্সি কন্টিনিউ করা সম্ভব নয়। কারণ সেটা হলে বাচ্চার ভবিষ্যতে অনেক রকম জটিলতা সৃষ্টি হতে পারে। বাচ্চার যে মানে ওই জন্মগত অনেক রকমের ত্রুটি হতে পারে। তো সুতরাং এমএমআর ভ্যাকসিন প্রত্যেকটা বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে বড়দের জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকের নেওয়া উচিত। কারণ এর সুরক্ষা আমাদের আমাদের মানে এই তিনটে যে হচ্ছে মারাত্মক ভাইরাসের বিরুদ্ধে আমাদের ওই দেহকে সুরক্ষিত রাখে, আমাদেরকে সুস্থ রাখে, আগামী দিনে এই সমস্ত স্বাস্থ্য জটিলতার থেকে আমরা মুক্তি পেতে পারি। অর্থাৎ আমি যেগুলো বললাম, আমি কিন্তু ভ্যাকসিনের প্রচার করার জন্য বলছি না, যেটা বিজ্ঞান, যেটা সঠিক তথ্য, আমি সেটা আপনাদের সাথে তুলে ধরলাম। অবশ্যই এরপরে সিদ্ধান্ত আপনাদের।